সাদিক কায়েম, সভা সভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসুতে শিবিরের প্যানেলের একচেটিয়া জয়, একটিও পায়নি ছাত্রদল। দলমতের ঊর্ধ্বে কাজ করার ঘোষণা নবনির্বাচিত ভিপির। জুলাই আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ, বললেন এটাই গণতন্ত্রের নীতি। অন্য ছাত্র সংসদ নির্বাচনেও ঝুঁকি দেখছে বিএনপি। ৩৩ বছর পর কাল ডাকসু নির্বাচন। ডোপ টেস্টের ফলাফল মিলবে সন্ধ্যায়। প্রাক্তন শিক্ষার্থীদের প্রভাব বিস্তারের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের। পূবালী ব্যাংকের শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর। সাক্ষ্য গ্রহণে ইতোমধ্যে শেখ হাসিনার অপরাধ দৃশ্যমান হয়েছে বলছে প্রসিকিউশন। এবং নেপালে পদত্যাগের একদিন পরেও জানা যায়নি সাবেক প্রধানমন্ত্রী ওলির অবস্থান। শুক্রবার পর্যন্ত বাল্য কারফিউ, আলোচনায় বসতে সেনা আহ্বানে সাড়া নেই বিক্ষুব্ধদের। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বিকেলে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মশিউর অনেক। ডাকসু নির্বাচনে একচেটিয়া জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। ভিপি এজিএস এর পদে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাদিক কায়েম, SM ফরহাদ এবং মহিউদ্দিন খান। ডাকসুর 28টি পদের মধ্যে 25টিতেই জয় পেয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। এছাড়া হল সংসদের অধিকাংশ পদেই শিবির সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। এবারের ডাকসুকে মডেল নির্বাচন দাবি করে চিফ রিটার্নিং অফিসার বলেন কোনো ধরনের কারচুপি হয়নি নির্বাচনে। বেলায়েত হোসাইনের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। রাতভর অপেক্ষা, পেরিয়ে যায় ফজর। অবশেষে ভোট গ্রহণ শেষ হওয়ার 16 ঘন্টারও বেশি সময় পর চূড়ান্ত ফলাফল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে হাজির হলেন রিটার্নিং কর্মকর্তারা। ভোট গণনা ফল ঘোষণার আগে চিফ রিটার্নিং অফিসার বলেন নির্বাচনে কোনো কারচুপি হয়নি। এবারের ডাকসু মডেল নির্বাচন বলেও দাবি করেন তিনি। সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করব, আমরা এই আশা রাখি। এরপর শুরু হয়ে যায় একে একে ফল ঘোষণা। শুরুতেই যখন ভিপি পদে সাদিক কাইম এবং জিএস পদে SM ফরহাদকে বিজয়ী ঘোষণা করা হয়, তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে প্রায় 8,500 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন শিবিরের সাদিক কায়েম। জিএস পদে ছাত্রদলের তানভীর বারী হামিমের চেয়ে 5,500-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন SM ফরহাদ। এজিএস পদে নিকটতম 3 প্রতিদ্বন্দ্বীর মোট ভোটের চেয়েও বেশি ভোট পেয়ে বিজয়ী ছাত্র শিবিরের মহিউদ্দিন খান। শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 10,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন আলোচিত প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা জসিম খান। সদস্য পদে প্রথম স্থান অধিকার করেন হিজাব নিয়ে কটাক্ষের শিকার হওয়া সাবিকুন নাহার তামান্না। এছাড়াও শিবিরের প্যানেল থেকে প্রার্থী হওয়া স্বামী স্ত্রী দুজনেই নির্বাচিত হয়েছেন। জুলাইয়ের আলোচিত মুখ স্বতন্ত্র প্রার্থী সানজিদা আহমেদ তন্নি নির্বাচিত হয়েছেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে। সদস্য পদে শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। আর প্রতিরোধ পর্ষদ থেকে একমাত্র বিজয়ী সদস্য হেমা চাকমা। সব মিলিয়ে 28টি পদের বিপরীতে 25টিতে জয়ী হন ইসলামী ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরা। এ যেন ইতিহাসের এক নতুন উপাখ্যান। অবিস্মরণীয় এক ভূমিধস বিজয়ের সাক্ষী হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস এবং এজিএস সহ অধিকাংশ পদে বিজয়ের মাধ্যমে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশের ছাত্র রাজনীতি। এখন দেখার বিষয় জাতীয় রাজনীতিতে
কতটা প্রভাব ফেলবে এই ফলাফল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে বেলায়েত হোসাইন, এখন ঢাকা। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানিয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাদিক কায়েম বলেন, নির্বাচনে প্রকৃতপক্ষে জয় হয়েছে জুলাই প্রজন্মের। আর ডাকসুতে শিবিরের এই বিপুল বিজয়কে মাইল ফলক বলছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত দেখবেন প্রতিবেদনে। সাদিক কায়েম, সহসভাপতি। ফল ঘোষণার পর সিনেট ভবনে সহযোদ্ধাকে এই আলিঙ্গন বলে দেয় ডাকসু নির্বাচনের ইতিহাস গড়ল শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে একাধিকবার ডাকসু নির্বাচনে তারা অংশ নিলেও এমন নজিরবিহীন সফলতা কখনো পায়নি। ফলে বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়েছে নবনির্বাচিত সাদিক কায়েম, SM ফরহাদ, মহিউদ্দিন থেকে শুরু করে শিবিরের সকল নেতাকর্মীর মাঝে। ভিপি, GS, AGS সহ 28টির মধ্যে 25টি পদেই বিপুল ভোটে জয় পেয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। আনুষ্ঠানিক ফল ঘোষণার পর নবনির্বাচিত GS SM ফরহাদ বলেন, এই জয় কেবল শিবিরের নয়, এই জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর। GS হিসেবে নির্বাচিত হওয়া এটা ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জানান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত ভিপি সাদিক কায়েম। বলেন, নির্বাচনে প্রকৃত অর্থের জয় হয়েছে জুলাই প্রজন্মের। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, আমাদের শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না। যেই ধর্মের, যেই পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। এদিকে ডাকসুতে শিবির সমর্থিত প্রার্থীদের জয়ের পর সংগঠনের কেন্দ্রীয় নেতারাও উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনী ইশতেহার পূরণে বিজয়ীদের প্রতি আহ্বান জানান তারা। জুলাই আন্দোলন পরবর্তীতে ডাকসু নির্বাচন বাংলাদেশের জন্য মাইলফলক সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তারা। যারা নির্বাচিত হয়েছে তারা অন্যদেরকে সাথে নিয়েও এই বিশ্ববিদ্যালয় গড়ার কাজ করবে। নারীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, তাদের যে চাহিদাগুলো রয়েছে, আমাদের এই প্যানেল সামগ্রিকভাবে কাজ করে তাদের সেই প্রত্যাশা পূরণ করবে। ফল নিয়ে প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলেন, নির্বাচিতরা তাদের আস্থার কতটা প্রতিফলন দেয় সেটি এখন দেখার বিষয়। সাধারণ শিক্ষার্থীরা আসলে আলটিমেটলি যেটা চাচ্ছে শিক্ষাকেন্দ্রিক একটা পরিবেশ, গবেষণার উন্নয়ন। আমরা শুধু চাবো যে তারা যাতে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। বিশেষ করে আমরা যারা হলের রেস্টুরেন্ট, আমরা কখনোই চাইবো না যে হলে আর গেস্ট রুম এগুলা ফিরে আসুক। বিজয় মিছিল নয়, দোয়া অনুষ্ঠান, সারা দেশের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচিতরা কাজ শুরু করবেন বলে জানায় শিবিরের কেন্দ্রীয় নেতারা। রাব্বি হোসেন, এখন ঢাকা। আমার ভোটটি গেল কই, এমন অভিযোগ এনে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন ডাকসুর কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা শহীদুল্লাহ হলের ছাত্ররা। এই সময় মোহাম্মদ সজীব হোসেন তার এই অভিযোগটি দায়ের করেন এবং পাশাপাশি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন আরেক প্রার্থী রাকিব হোসেন গাজী। ডাকসু ফর চেঞ্জ প্যানেল থেকে স্বাস্থ্য আর পরিবেশ সম্পাদক পদে লড়েছেন তিনি। উভয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন বলে জানান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে সজীব হোসেন অভিযোগ করেন, কার্জন হল কেন্দ্রে GS পদে যে প্রার্থীকে তিনি ভোট দেন সেটি হিসেব হয়নি। নিয়ম মাফিক ভোট দিলেও তার প্রার্থীর ফলাফলে দেখা যায় 0 ভোট। আর ভোটটি বাতিল হলে তা জানানো ও যৌক্তিক কারণ দর্শানোর দাবি জানান তিনি। রাকিব হোসেন গাজী অভিযোগ করেন, নির্বাচনে প্রার্থীর স্লিপ বিতরণে মানা হয়নি কোনো নিয়ম। বিভিন্ন প্রার্থীদের প্রতি কমিশন ভিন্ন ভিন্ন আচরণও করেছে। এছাড়া প্রচারণায় একটি গোষ্ঠীকে সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি তখন হচ্ছে আমি যেই GSকে ভোট দিয়েছি সেখানে সেই GS এর ভোট আসছে 0। আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী,
আমি জানি কিভাবে ভোট দেওয়া লাগে। কিছু কিছু কেন্দ্রে ভোটার স্লিপ 100 মিটারের ভিতরেও তারা কোনোভাবেই বিলি করার জন্য সুযোগ দেয়নি। 1 মিটার না, 100 মিটার না, তার বাইরেও যদি ভোটার স্লিপ না দেওয়া যায় তাহলে এটা কি পক্ষপাত দুষ্ট আচরণ নয়? ডাকসু নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে জানাতে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছি ফরহাদ বিন্নুরের সাথে। ফরহাদ, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে বিকেলে ক্যাম্পাসে শিক্ষার্থীর আনাগোনা বেড়েছে কিনা, আর ডাকসু নির্বাচন নিয়ে তাদের বিশ্লেষণই বা কি বলছে? অনেক এখন পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একরকম শুনশান নীরবতা রয়েছে, কারণ আমরা জানি যে সকাল পর্যন্ত বেলা 10টা-11টা পর্যন্ত যখন আনুষ্ঠানিকভাবে যখন চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যখন ঘোষণা করা হয়েছে বিজয়ীদের নাম, এরপরে কিন্তু আমরা দেখেছি বিজয়ীদের সমর্থক যারা তারা কিন্তু বিভিন্নভাবে উৎসব করেছেন, উল্লাস করেছেন। যদিও তারা বিজয় মিছিল করেনি, তবে আমরা এই মুহূর্তে একটু জানাতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু এখন রয়েছি যে ডাকসু যে ভবন রয়েছে, আমরা ডাকসু ভবনের একেবারে ভেতরে প্রবেশ করেছি দোতলায়, এবং এখানকার চিত্রটা যদি একটু বলি, নিশ্চয়ই আমরা জানি যে যেহেতু ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল, তারা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে এবং তারা ব্যাপক ভোটের মাধ্যমে তারা জয়লাভ করেছে, এবং 5টি পদ বাদে বেশিরভাগ পদেই কিন্তু তারা আসলে জয়লাভ করেছে। আমরা এই মুহূর্তে যেই কক্ষটি দেখাচ্ছি, সেই কক্ষটিতে যিনি ভিপি অর্থাৎ সাদিক কায়েম, তার রুম হবে এটা। নিশ্চয়ই এই রুমগুলো ইতোমধ্যেই অপেক্ষা করছে ভিপি, জিএস এবং যারা নতুন করে যারা বিজয়ী হয়েছেন ডাকসু নির্বাচনে, তাদের জন্য এই কক্ষগুলো অপেক্ষা করছে, এবং তারা এখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকার আদায়ে তারা কাজ করবে। আমরা এই যেখানে যে রুম, এই রুমটি হচ্ছে যিনি জিএস সাধারণ সম্পাদক অর্থাৎ এস.এম. ফরহাদের রুম হবে এটি। এরপরে অন্যান্য সম্পাদকীয় যেসব পদ রয়েছে সেই পদগুলোর রুমও কিন্তু পাশে রয়েছে। পাশে দেখছি যে আমরা যে সহ সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস এর রুম হবে এই পাশে, এবং পাশেই হচ্ছে অন্যান্য যে সম্পাদকীয় পদগুলো রয়েছে সেগুলোতে। আমরা জানি যে এখানে কিন্তু এই ডাকসু ভবনে কিন্তু জুলাই স্মৃতি সংগ্রহশালাও রয়েছে, অর্থাৎ আমরা জানি যে এইবার যারা প্রার্থী ছিল এই প্রার্থীরা কিন্তু বেশিরভাগই সেই জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসে, যারা জুলাইয়ের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন, কেউ কেউ ভেতর থেকে নেতৃত্ব দিয়েছেন, তারাই মূলত এই ডাকসু নির্বাচনের এবার প্রার্থী হয়েছিলেন। এই জুলাই না হলে নিশ্চয়ই তাদের প্রার্থী হবার খুব একটা সুযোগ ছিল বলে আমরা মনে করি না। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য। ডাকসু নির্বাচনের পরের দিন আজ এবং আজকে ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডাকসু ভবন থেকে সহকর্মী ফরহাদ বিন্নুর। ডাকসু নির্বাচন শেষ হয়েছে গতকালকে, আর আগামীকালকে নির্ধারিত আছে জাকসু নির্বাচনের তারিখ, এবং 33 বছর পরেই জাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানানোর জন্যই আমাদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। যাচ্ছি তার কাছে। ওমর, ক্যাম্পাসে নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন, আর ভোটের প্রস্তুতি আর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সবশেষ বিস্তারিত কী তথ্য আছে আপনার কাছে? অনেক যেহেতু আর কয়েক ঘন্টা পরেই অর্থাৎ আগামীকালকেই যে 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন জাকসু সেটি হতে যাচ্ছে, সে উপলক্ষে আমি এখন মাওলানা ভাসানী যে হলটি রয়েছে সেই হলের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে আমি রয়েছি। এই মুহূর্তে আমি যদি বলি আসলে বিভিন্ন যে হলগুলোর যে ভোট কেন্দ্র রয়েছে সেগুলোর যেই বুথ, সেই বুথগুলো তৈরির যে সবশেষ কাজগুলো সেগুলো তারা এখানকার যারা কর্মকর্তা আছেন তারা করছেন এবং বিভিন্নভাবে তারা সেগুলো যাচাই বাছাই করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই বুথটিতে প্রায় 10টির মতো এই ভোট কেন্দ্রে প্রায় 10টির মতো বুথ রয়েছে। সেখানে আসলে সবশেষ বুথ তৈরিতে তারা এখানকার যারা আছেন তারা কাজ করছেন। এছাড়াও যদি বলি আজকে সারাদিনে আমরা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বেশ আনন্দ প্রকাশ করছে। তারা জানাচ্ছেন যে আসলে 33 বছর পরে তারা জাকসু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেটি আসলে তাদের মাঝে এক ধরনের বাড়তি আশা সঞ্চয় করছেন। তারা বলছেন যে আসলে নির্বাচনের পূর্বে প্রার্থীরা তাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন, একাডেমিক কার্যক্রম থেকে শুরু করে যে সকল বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন, তারা বলছেন যে নির্বাচনের পরে হয়তো যারাই নির্বাচিত হবেন তারা আসলে শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও যদি নিরাপত্তার বিষয়ে বলি, আমরা আসলে
দুপুরের দিকে যে মিরপুর ঢাকা রেঞ্জের যিনি অতিরিক্ত পুলিশ কমিশনার আছেন তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে আগামীকালকে নির্বাচনকে ঘিরে প্রায় আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ, আনসার, বিজিবি সহ প্রায় 2000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। এছাড়াও আমরা এখানকার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে তাদের সাথে কথা বলেছি। তাদের পক্ষ থেকেও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ব্যালট পেপারগুলো বিভিন্ন ভোট কেন্দ্রের থেকে পাঠানো, সেই বিষয়গুলো তারা এই মুহূর্তে সেগুলোর প্রস্তুতি নিচ্ছেন। এবং যদি বলি আসলে নির্বাচনকে ঘিরে আসলে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা প্রস্তুতি নির্বাচন কমিশন থেকে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেওয়া হয়েছে এবং আগামীকালকে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। অনেক জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেখানকার যে প্রস্তুতি তার সবশেষ খোঁজখবর রাখছিলেন ওমর ফারুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ছাত্রদলের ভরাডুবির পর জাকসু, রাকসু, চাকসু সহ বাকি ক্যাম্পাসগুলোর নির্বাচন নিয়ে শঙ্কিত রয়েছে ছাত্রদলের অভিভাবক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এসব ক্যাম্পাস দলটির হারানো যে সাম্রাজ্য হিসেবে যে ফিরিয়ে আনার যে তৎপরতা, সেই তৎপরতা নিয়েও শঙ্কিত রয়েছে দলটি। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির যে সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, গণতন্ত্রের রীতিতে জয়ীদের অভিনন্দন জানাই। দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি বিচ্যুতি হলেও হতে পারে। বিস্তারিত জানাচ্ছেন দেলোয়ার দোলন। ডাকসু নির্বাচনে ভূমিদশ জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ভরাডুবি ঘটেছে ছাত্রদলের। এদিকে দরজায় কড়া নাড়ছে জাকসু নির্বাচন। প্রার্থীদের প্রচার শেষ, শিক্ষার্থীদের রায় মিলবে কাল। সেখানেও বিজয় নিয়ে শঙ্কিত ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপির। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, বিভিন্ন ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল চরম ঝুঁকিতে রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নাজুক অবস্থায় আছি। যে কোনোভাবে হোক, যত পরিশ্রম করে হোক, আমাদের সেই জায়গায় আমাদের হৃত সাম্রাজ্য পুনরুদ্ধার করতে হবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ডাকসুর নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘদিন পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি বিচ্যুতির ঘটনা ঘটেছে। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। কিছু ত্রুটি বিচ্যুতি নির্বাচনে হয়েছিল, যেহেতু যাত্রা অনেক বছর পরে হয়েছে, কিন্তু ত্রুটি বিচ্যুতি ছিল। বড় বড় অভিযান। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, বিপদে মহিলা দলকে ঢাল হিসেবে ব্যবহার করলেও যথাযথ মূল্যায়ন করেনি বিএনপি। এমনকি দলীয় অনুষ্ঠানগুলোতে বসার জায়গাও দেয়া হয় না। মূল্যায়ন না পাওয়ায় দেশে নারী নেতৃত্ব গড়ে উঠছে না বলেও মন্তব্য করেন তিনি। তো আমরা যখন একটা প্রোগ্রামে যাই, আপনারা আমাদের বসার জায়গা দেন না, বক্তব্য দেওয়ারও সুযোগ দেন না, কিন্তু আপনাদের কোনো বিপদে আমাদের কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করেন। আমরা কিন্তু আপনাদের আগলে রাখি, আমরা আঁচলটা বেরিয়ে দেই, আমরা আপনাদেরই আগলে রাখি। অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ফ্যাসিবাদের দখলে থাকায় ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেনি ছাত্রদল। এই সুযোগকে কাজে লাগিয়েছে অন্যরা। ডাকসুতে নির্বাচন করা যাবে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ সংসদীয় আসনে ৪২,৬১৮টি ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি ও আপত্তি নিষ্পত্তির পর ২০ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি। বুধবার নির্বাচন ভবনে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন ইসি সচিব আক্তার আহমেদ। বর্তমানে ১২,৬১,০০,০০০ ভোটার সংখ্যা বিবেচনা করে ৬৪ জেলাকে ১০টি অঞ্চলে ভাগ করার কথা জানান তিনি, যেখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদাভাবে ২,৪৪,০৪৬টি ভোট কেন্দ্রের প্রস্তাব করা হয়েছে। আর এর ওপর দাবি ও আপত্তি গ্রহণের সুযোগ থাকছে ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত। আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১২ই অক্টোবর। একই সঙ্গে খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা ২০ অক্টোবর চূড়ান্ত হবে বলেও জানান তিনি। আইন অনুযায়ী সংসদ নির্বাচনের ২৫ দিন পূর্বে ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার বিধান রয়েছে।
10টা অঞ্চলে 64টা জেলায় 300 আসনের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,61,61,201। আর আমরা এবারের হিসাব অনুযায়ী গড়ে 3,000 ভোটারের জন্যে এবং আমরা আপনাদের এক একটা ভোট কেন্দ্র হিসাবে আমরা কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে 42,618। পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর গোয়েন্দা সেল। বুধবার সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল বা সিআইসির মহাপরিচালক আহসান হাবিব এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে। লকারের নাম্বার 128 অর্থাৎ 128। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল একটি টিম লকারটি জব্দ করেছে। এনবিআর সূত্রে আরও জানা গেছে, লকারে স্বর্ণালঙ্কার সহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে, তবে এখনই বলা যাবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই লকার জব্দ করা হয়েছে, আর আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে। আসল লকার জব্দ হয় না কি, মানে ধরেন অ্যাকাউন্টে যেভাবে একটা ফিগার দেয়, লকারের ভিতরে কি আছে এটা কেউ দেখার না, এটা ব্যাংকারও দেখতে পারে না। এটা যদি করতে হয় তাহলে ব্যাংক কোম্পানি আইনে সম্ভব না। যেই সংস্থাগুলো ওটা করতে চাচ্ছে, যেমন দুদক করতে চাইলে দুদকের আইনে করতে হবে, অথবা সিআইডি যদি করতে চায় তাহলে ওনাদের আইনে এটাকে করতে হবে। ওই আইনে যদি কাভার না থাকে তাহলে একটা সমাধান হতে পারে, এটা হচ্ছে আদালতের মাধ্যমে আসা। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, আগামী সোমবার ঠিক ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় রাষ্ট্রপক্ষে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা আছে, এমনটা জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি বলেন, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষীর আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতায় তারা হাজির হতে পারেননি। পরে সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সাক্ষীদের সাক্ষ্যতে ইতোমধ্যে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ দৃশ্যমান হয়েছে বলেও জানান তিনি। বলেন, চলতি মাসের মধ্যেই এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের। এদিকে 2016 সালের যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে এবং তারই ফলশ্রুতিতে জুলাই 2024 হয়েছে। এ কারণে ওনাদের সাক্ষ্য এবং নাহিদ ইসলাম বিশেষ করে, যিনি এই আন্দোলনের একদম প্রথম সারির নেতা ছিলেন, যার নেতৃত্বে প্রত্যেকটি কর্মসূচি ঘোষিত হয়েছিল, কেন উনি এই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন, কি কি সমস্যার সম্মুখীন উনি হয়েছেন, কি কি পদক্ষেপ উনি নিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছে, এগুলোর বর্ণনা দিবেন এবং এটাই এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী, যেটাকে আমরা বলি স্টার উইটনেস হিসাবে বিবেচিত হবে। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে দ্বিতীয় দফায় 48 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করেছে সর্বদলীয় ঐক্য পরিষদ। এতে সকাল থেকে ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাট অংশে যান চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে ফরিদপুর 4 আসন থেকে 2টি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনে যুক্ত করার প্রতিবাদে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ থাকায় বাড়ে যাত্রী দুর্ভোগ। সহকর্মীদের পাঠানো তথ্য আর ছবিতে দেখবেন বিস্তারিত। বাগেরহাটে চলছে 48 ঘন্টার হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে সড়কে বিক্ষোভ করেন এলাকাবাসী। জেলার বেশিরভাগ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বন্ধ ঢাকা খুলনা মহাসড়কের বাগেরহাট অংশের যান চলাচল। সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে সংসদীয় আসন পুনর্বহালের দাবি জানানো হয়। এই নির্বাচন কমিশন 4টি আসনকে একটি বিলুপ্ত করে আমাদের 3টি আসন করেছে। আমরা এর প্রতিবাদে আগেও আন্দোলন করেছি, এখনও আমরা আন্দোলনে আছি। আমাদের এই 4টি আসন বিলুপ্ত আবার পুনরায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা আশা করছি যে আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের আইন যারা প্রণয়ন করে তাদের কাছে অনুরোধ, তারা যেন এটাকে পুনর্বিবেচনা করে আমাদের এটাকে পুনর্প্রতিষ্ঠিত করে। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাগুলো হরতালের আওতামুক্ত হলেও গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। হরতালের সমস্যার কারণে আমাদের সাধারণ যে জনগণ, এদের অনেক সমস্যা আছে। পড়ে যাওয়ার কথা ছিল বেসিক্যালি মংলা ইপিজেড, কিন্তু এই হরতালের কারণে বেসিক্যালি আমরা যেতে পারতেছি না। চেষ্টা করছিলাম যে হয়তো বা বাস চলে কিনা, মেন রোড থেকে বাস পাই নাই, তো আলটিমেটলি আমি লেগুনা পেয়েছিলাম, ভেঙে আসতে হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে ৩টি আসন করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে এবং সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভসহ একের পর এক হরতাল কর্মসূচি পালন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। অন্যদিকে ফরিদপুরেও সংসদীয় আসন সীমানা পুনর্বহালের দাবিতে ফের সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক সহ অন্তত 10টি পয়েন্টে বিক্ষোভ করা হয়। কর্মসূচির কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও শ্রমিক সহ হাজার হাজার যাত্রী। এ সময় ভাঙ্গা উপজেলার 2টি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন আলাদা করে পার্শ্ববর্তী আসনে যুক্ত করার প্রতিবাদ জানানো হয়। এই ভাঙ্গা থানায় 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, এইখান থেকে এই আলগি ইউনিয়ন আর আমাদের হামিদ ইউনিয়ন গেজেট কাইডে নিয়ে গেছে, একটা সালতা ফেলাইছে, একটা নগরকান্দা ফেলাইছে। এর জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা চাচ্ছি যে নির্বাচন কমিশনার সাহেব, আপনি যত দূরত সম্ভব আপনি জনগণের ভোগান্তিতে না ফেলিয়ে আমাদের এই ভাঙ্গার সাথে সংযোগ করে দেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের বাড়তি সদস্য মোতায়েন করা হয়। নাজমুস সাকিব, সামি, এখন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দুর্নীতি এবং সেই সাথে হচ্ছে স্বৈরাচারের যে মসনদ তা কখনোই টিকে থাকে না। তার জ্বলন্ত প্রমাণ যেমন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাশাপাশি দেখেছে নেপাল। নেপালের সহিংস যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্বয়ংক্রিয় সেখানকার যে সেনাবাহিনী তারাও। এবার সেই সময় কারফিউর সময় শুক্রবার ভোর 6টা পর্যন্ত কারফিউ সময় বাড়াতে বাধ্য হয়েছে সেনাবাহিনী। আর একদিন পেরিয়ে গেলেও এখনও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সংকট নিরসনে সেনাবাহিনীর পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের বারবার আলোচনায় বসার আহ্বান জানালেও তারা আলোচনায় বসতে নাকচ চালাচ্ছে বারবার। উল্টো অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত নির্বাচন আর সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে যাচ্ছে জেনজিরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। কাঠমান্ডুর আকাশ ছেয়ে আছে কালো ধোঁয়ায়। সহিংসতা থামলেও থমথমে গোটা রাজধানী। জেনজি শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের সরকার পতনের পর বুধবার সকালটা নেপালবাসীর জন্য ছিল একেবারেই ভিন্ন। গেল কয়েকদিনের সহিংস পরিস্থিতির পর অনেকটা শান্ত কাঠমান্ডু। বিভিন্ন স্থানে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে সহিংসতার আলামত। নেপালের 3টি আন্তর্জাতিক বিমানবন্দরেই হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। চলমান অস্থিরতায় বন্ধ রয়েছে প্রায় সব বিমানবন্দরের কার্যক্রম। নেপালের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ, ভারতসহ বেশ কয়েকটি দেশ। নেপালে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশনা সংশ্লিষ্ট দূতাবাসের। এরই মধ্যে কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আন্দোলনের মুখে বিমানবন্দরে আটকা পড়েছেন অনেক পর্যটক। Here and this morning we had a breakfast and no lunch this time. I went to canteen for the food and all food are finished, no sandwich, nothing. এমন অবস্থায় নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শুক্রবার স্থানীয় সময় ভোর 6টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। লুট হওয়া অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনা মোতায়েন করা হয়। চলমান অস্থিরতা দমাতে বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে তারা। বিক্ষোভের সময় লুটপাট ও ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। এদিকে গেল 2 দিনের সহিংস আন্দোলনের সময় নেপালের 18টি জেলার কারাগার ভেঙে পালিয়েছে 6000-এর বেশি বন্দী। নেপালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সেনাবাহিনী। এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিকদেল বিক্ষোভে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। दिवंगत आत्माको चिर शान्तिको कामना गर्नुका साथै शोक सन्तप्त परिवारजनप्रति नेपाली सेना हार्दिक संवेदना र सहानुभूति प्रकट गर्दछ। নেপালে চলমান সহিংস বিক্ষোভে 22 জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে তিনি বলেন, নেপালের স্থিতিশীলতা, শান্তি ও সমৃদ্ধি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে বিক্ষোভে হতাহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক। The voices of young people are heard. Protesters have the right to express peacefully their political frustrations and grievances over corruption and a ban on social media platforms. I have received concerning reports of unnecessary and disproportionate use of force by the security forces. জেনজিদের আন্দোলনের মুখে সরকার পতনের পর নতুন রাজনৈতিক অনিশ্চয়তায় নেপাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অবস্থান সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে কে আসছেন নেপালের ক্ষমতায়। তবে দ্রুত নতুন করে নির্বাচনের দাবিতে এখনও কিছু জায়গায় বিক্ষিপ্ত আন্দোলন করে যাচ্ছে বিক্ষোভকারীরা। তানভীর জনি, এখন বিশ্ব। বিক্ষোভে উত্তাল ফ্রান্স। রাজধানী প্যারিস সহ দেশ জুড়ে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে সেভিয়াস্তো লোকেনোদের নাম প্রস্তাবের পর বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। সবকিছু বন্ধ করে দাও, এই স্লোগানে সড়কে নেমে আসেন তারা। এতে রাজধানী প্যারিসের সড়কে সৃষ্ট হয় যানজট। প্যারিস হাই স্কুলের সামনে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮০,০০০ পুলিশ মোতায়েন করেছে সরকার। বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানী এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে গাড়ি চালকদের। আর আন্দোলনকারীরা দেশে অচলাবস্থা তৈরি করতে চায় অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন প্রায় ১ লাখ মানুষ এতে অংশ নিতে পারে এবং সহিংসতার আশঙ্কায় পুলিশ প্রস্তুত থাকবে। আমার পেছনে ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একটি আইফোন 17 প্রো ম্যাক্স এবং আরেকটি হচ্ছে আইফোন 17 ইয়ার। এবং একটু জানিয়ে রাখতে চাই, আপনার হাতে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকেই সরু এবং পাতলা হতে যাচ্ছে এই 17। বিশেষ করে অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে এবার আইফোন 17 উন্মোচন করলো অ্যাপল। 17 সিরিজের 4টি মডেলের আইফোন সহ 11 সিরিজের অ্যাপল ওয়াচ, অ্যাপল প্যাডস প্রো 3 বাজারে আনার ঘোষণা দিয়েছে টেক এই জায়ান্ট প্রতিষ্ঠানটি। এর মধ্যে সব ডিভাইসের প্রি অর্ডার শুরু হয়ে গেছে, আর যা বাজারে আসবে আগামী 19 সেপ্টেম্বর। বাকিরা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের সদর দপ্তরে চলছে অ ড্রপিং নামে জমকালো ইভেন্ট। আইফোনের ইতিহাসে সবচেয়ে পাতলা ফোন দাবি করা আইফোন এয়ার সহ 17 সিরিজের আরও 3টি মডেল নিয়ে হাজির অ্যাপলের কর্ণধার টিম কুক। আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে পরিচয় দেয়া এই মডেলগুলো অ্যাপল প্রেমীদের জ ড্রপ করতে পেরেছে কিনা সেদিকেই নজর আন্তর্জাতিক গণমাধ্যমের। Today we have a huge day of announcements about AirPods and Apple Watch, and we're taking the biggest leap ever for iPhone. এদিন আইফোন 17, আইফোন এয়ার, আইফোন 17 প্রো এবং প্রো ম্যাক্স নামে 4টি মডেল উন্মোচন করে অ্যাপল। প্রতিটি মডেলে কাচের পরিবর্তে ব্যবহার করা হয়েছে উন্নত সিরামিক শিল্ড পর্দা। যুক্ত করা হয়েছে বড় ব্যাটারি, বেশি মেমোরি ও A19 সিরিজের শক্তিশালী চিপ। যদিও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আইফোন এয়ার, কেননা মডেলটির থিকনেস মাত্র 5.6 মিলিমিটার। একে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা আইফোন বলা হচ্ছে। রঙের মধ্যেও এসেছে নতুনত্ব। আইফোন 17-এ এবার মিলবে ল্যাভেন্ডার রং, আইফোন এয়ারে মিলবে স্কাই ব্লু, আর আইফোন 17 প্রোতে মিলবে কসমিক অরেঞ্জ রং। এছাড়াও এবারের সিরিজে বড় পরিবর্তনের মধ্যে রয়েছে 18 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অবস্থানে আনা হয়েছে পরিবর্তন। মোবাইল রোটেট না করেও তোলা যাবে ল্যান্ডস্কেপ ছবি। তবে আইফোন 17 সিরিজে নেই 128 জিবির ভ্যারিয়েন্ট। পাওয়া যাবে 256 জিবি থেকে শুরু করে 2 টেরাবাইট পর্যন্ত 4টি ভ্যারিয়েন্ট। যদিও 2 টেরাবাইট মিলবে কেবল প্রো ম্যাক্স মডেলে। গেল বছরের তুলনায় নতুন আইফোনের দামে খুব বেশি পরিবর্তন আনেনি অ্যাপল। যেখানে আইফোন 16-এর 256 গিগাবাইট সংস্করণের দাম ছিল $899, একই ধারণ ক্ষমতার নতুন আইফোন 17-এর দাম শুরু হয়েছে $799 থেকে। তবে 3 বছর পর এয়ারপডসে বড় পরিবর্তন এনেছে অ্যাপল। এয়ারপডস প্রো 3-তে থাকছে সরাসরি ভাষা অনুবাদ সুবিধা। নতুন এই প্রযুক্তি ছাড়াও আছে উন্নত মানের অডিও সিস্টেম, কার্যকর নয়েজ ক্যান্সেলেশন, আরও যুক্ত করা হয়েছে হৃদস্পন্দন মাপার সুবিধা, যা সাধারণত এয়ারবাডসে দেখা যায় না। এয়ারপডস প্রো 3 কিনতে গুনতে হবে $249। অ্যাপেল ওয়াচ সিরিজেও এসেছেন 3টি নতুন সংস্করণ: অ্যাপেল ওয়াচ সিরিজ 11, অ্যাপেল ওয়াচ SE ও অ্যাপেল ওয়াচ আলট্রা 3। অ্যাপলের দাবি, সিরিজ 11 হলো এ পর্যন্ত তৈরি সবচেয়ে পাতলা ও আরামদায়ক ওয়াচ। নতুন সিরিজে থাকছে 42 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ ও স্যাটেলাইট সংযোগের মতো ফিচারও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শিরোপা ধরে রাখার মিশনে এবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এবার একটু জানিয়ে রাখতে চাই, শক্তিমত্তার বিচারে আরব আমিরাতের তুলনায় ঠিক কতটা এগিয়ে আছে ভারত। সাম্প্রতিক সময়ে যদি দ্বিপাক্ষীয় সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে ভারত খেলেনি কোনো দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় কোনো ম্যাচ। তার থেকে বরঞ্চ তারা নিজেদের প্রস্তুতির দিকেই দিয়েছে নজর। একটা সমীক্ষা বা তথ্য জানিয়ে রাখতে চাই, 2024 সালের টি-20 বিশ্বকাপ জয়ের পর থেকে 27 ম্যাচের 24টিতেই জয় পেয়েছে ম্যান ইন ব্লুরা। আর 2016 সালে দুই দলের মুখোমুখি একমাত্র লড়াইয়েও জয় পেয়েছিল ভারত। প্রতিপক্ষ আরব আমিরাত সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা দিয়েই চ্যালেঞ্জ জানাতে চায় টিম ইন্ডিয়াকে। শেষ করছি এখন বিকেল, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সভার সভাপতি প্রাপ্ত ভোট 14,000। ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন শিবিরের প্যানেলে একচেটিয়া জয়। একটিও পায়নি ছাত্রদল। দল মতের ঊর্ধ্বে কাজ করার ঘোষণা নবনির্বাচিত আন্দোলনে এখানে যারা প্রার্থী ছিল আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব। ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাউদ্দিন আহমেদ। বললেন, এটাই গণতন্ত্রের রীতি। অন্য ছাত্র সংসদ নির্বাচনেও ঝুঁকি দেখছে বিএনপি। 33 বছর পর কাল জাকসু নির্বাচন। ডোপ টেস্টের ফলাফল মিলবে সন্ধ্যায়। প্রাক্তন শিক্ষার্থীদের প্রভাব বিস্তারের অভিযোগ শিবির সমর্থিত প্যানেলের। পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ করল এনবিআর। সাক্ষ্য গ্রহণে ইতোমধ্যে শেখ হাসিনার অপরাধ দৃশ্যমান হয়েছে বলছে প্রসিকিউশন। নেপালে অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত নির্বাচন ও সংবিধান প্রণয়নের দাবি জেএনজিদের। পদত্যাগের একদিন পরেও জানা যায়নি সাবেক প্রধানমন্ত্রী ওলির অবস্থান। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।